হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ক্যামব্রিজ আইএলস 9 নিয়ে কথা বলবো। তো ক্যামব্রিজ আইএলস 9 এর বেসিক্যালি 4টি টেস্ট রয়েছে, টেস্ট 1, 2, 3, 4। তো আমরা আজকে টেস্ট 1 নিয়ে কথা বলবো এবং টেস্ট 1 এর প্যাসেজ 1 নিয়ে আসলে আজকের আলোচনা শুরু করব। তো যে কোনো প্যাসেজ সলভ করার ক্ষেত্রেই আপনার যদি কিছু টিপস এবং ট্রিক্স জানা থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু খুব সহজে প্যাসেজ সলভ করতে পারবেন, কোয়েশ্চেনগুলো সলভ করতে পারবেন এবং ফুল মার্ক ক্যারি করতে পারবেন। অপরদিকে আপনি যদি ট্র্যাডিশনাল ওয়েতে অ্যান্সার করেন, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো মার্কস ক্যারি করা এবং খুব দ্রুত সলভ করা খুব টাফ। আপনি অনায়াসেই আসলে 40 যে 3টা প্যাসেজ রয়েছে, আপনি কিন্তু সবগুলোর অ্যান্সার দিতে পারবেন। কিন্তু আপনাকে হয়তোবা 1 ঘন্টা সময়ের পরিবর্তে যদি 2 ঘন্টা সময় দেওয়া হয়, সেই ক্ষেত্রে আপনি ইজিলি দিতে পারবেন। কিন্তু আইএলটিএস এর ক্ষেত্রে এটি আসলে সবচেয়ে বড় যেটি বাধা, সেটি হচ্ছে আপনার সময়টি আসলে নির্দিষ্ট। সো এই নির্দিষ্ট সময়েই আপনাকে আসলে টোটাল প্যাসেজটা শেষ করতে হবে, 3টি প্যাসেজ। তো আমরা কিছু টিপস এবং ট্রিক্স নিয়ে যেটি কথা বলবো, তো চলুন শুরু করি। এটি আসলে সব প্যাসেজের ক্ষেত্রেই আমি যেভাবে ফলো করি, আশা করি সেটি আপনাদের বেশ কাজে লাগবে। তো রিডিং প্যাসেজ 1, যে কোনো প্যাসেজ শুরু করার শুরুতেই আমরা আসলে 3টি পয়েন্ট আন্ডারলাইন করে নিব। এই পয়েন্ট 3টি ফলো করব। যেমন ফার্স্টেই এই রিডিং প্যাসেজ 1-এ আমি যে কাজটি করব, অ্যানালাইজ ফার্স্টে করব। অ্যানালাইজ অর্থ আপনি কি প্রশ্ন এসেছে রিডিং প্যাসেজ 1-এ, এটি জাস্ট এক পলক প্রশ্নে কি চেয়েছে দেখে নেবেন। এরপরে 2 নম্বরে আমি যে কাজটি করব, সেটি হচ্ছে স্ক্যানিং করব। স্ক্যানিং বলতে বেসিক্যালি তার আগে আমি এটি বলে নেই যে অনেকেই আছেন যারা ফার্স্টেই যে কাজটি করেন যে ফার্স্টেই প্রশ্ন পড়েন, প্রশ্ন পড়ে দেন প্যাসেজে যান। আবার অনেকে আছে ফার্স্টে প্যাসেজ পুরাটা পড়ে আসেন, দেন প্রশ্নে আসেন, তারপর প্রশ্ন দেখে প্যাসেজে গিয়ে অ্যান্সার করেন। তো এটি বেসিক্যালি লেন্দি, যে আপনি আগে প্যাসেজ পড়বেন দেন আবার প্রশ্নে ব্যাক করবেন, এটি লেন্দি এবং অনেক সময় সাপেক্ষ। সো এখন স্মার্ট ওয়েতে আসলে যেটি, যে আগে প্রশ্ন পড়বেন, প্রশ্ন পড়ে প্রশ্নের কিওয়ার্ডগুলোকে আপনি আন্ডারলাইন করবেন, দেন সেটি স্ক্যান করবেন এবং স্ক্যান করার পরে আপনি অ্যান্সার বের করবেন। সো সেই সেকেন্ড কাজটি আমরা করব, স্ক্যানিং করব। এটি আমরা 4 মিনিটের মধ্যে করে ফেলব। 4 মিনিট অনেক সময়, 4 মিনিটের মধ্যেই আসলে সম্ভব। সো স্ক্যানিং কিভাবে করব সেটিও আমরা দেখে নিব। এরপরে 3 নম্বর যেটি, সেটি হচ্ছে অ্যান্সারিং। অ্যান্সারিং এর ক্ষেত্রে আমরা আসলে 10 মিনিট সময় নিব, অর্থাৎ মোট আপনার সময় ব্যয় হবে 4, 1-এ 5 আর 10, 15। অর্থাৎ প্যাসেজ 1-এ আপনার টোটাল দেওয়া থাকবে 20 মিনিট সময়, আপনি এটি 15 মিনিটে সলভ করে ফেলবেন। বাকি 5 মিনিট যেটি আপনার থাকবে, সেটি আপনি প্যাসেজ 3-তে ব্যয় করবেন। তো মোটামুটি ফার্স্ট যে স্ট্র্যাটেজি আমাদের, সেটি হচ্ছে অ্যানালাইজ দ্য কোয়েশ্চেন 1 মিনিট, স্ক্যানিং করব আমরা 4 মিনিটের মধ্যে, এরপরে অ্যান্সার করব 10 মিনিটের মধ্যে। কিভাবে, চলুন আমরা দেখে নেই। তো আমরা প্যাসেজটার নামটা জাস্ট টাইটেলটা দেখছি, যে উইলিয়াম হেনরি পার্কিন, দ্য ম্যান হু ইনভেন্টেড সিনথেটিক ডাইস। এখন আমরা সরাসরি প্রশ্নে চলে যাব। আমি আপনাদের বোঝার সুবিধার্থে একটু স্লোলি যাব। যখন আপনারা প্র্যাকটিক্যালি করবেন, আশা করছি আমার যে স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজিতে আপনি খুব সহজেই করতে পারবেন। তো ফার্স্টে অ্যানালাইজের ক্ষেত্রে আমরা দেখছি যে 1 থেকে 7 হচ্ছে ট্রু ফলস নট গিভেন। সো এটা আমরা বুঝতে পারলাম। আর 8 থেকে 13-তে আমরা দেখতে পাচ্ছি যে বেসিক্যালি প্রশ্ন, অ্যান্সার দ্য কোয়েশ্চেন। সো এই হচ্ছে 13টা প্রশ্ন। অ্যানালাইজ আমাদের হয়ে গেল, যে আমরা হচ্ছে ট্রু ফলস এসেছে এবং ট্রু ফলস এবং অ্যান্সার দ্য কোয়েশ্চেন এসেছে। এখন সেকেন্ড কাজ হচ্ছে আমাদের স্ক্যানিং। তো স্ক্যানিং করার জন্য আমরা কিন্তু 4 মিনিট সময় রেখেছি, অর্থাৎ স্ক্যানিং করতে আপনি টোটাল 4 মিনিট সময় পাচ্ছেন। সো স্ক্যানিংটা বলতে আমি আসলে কতটুকু বুঝিয়েছি বা কি বুঝিয়েছি, এখন আমরা দেখে নিব। স্ক্যানিংয়ের বেসিক যে বিষয়টি, সেটি হচ্ছে যে আমরা কিওয়ার্ডগুলো এখানে আন্ডারলাইন করব, এবং কিওয়ার্ড বলতে আসলে সেই ওয়ার্ডগুলো যেগুলো আসলে বেসিক্যালি নাউন, অ্যাডজেক্টিভ এবং ভার্বও হতে পারে, যেগুলো আসলে ইউনিক, অর্থাৎ যেই কিওয়ার্ডগুলো ধরে আমরা প্যাসেজে গিয়ে খুব সহজেই এই ট্রু ফলস হোক আর কোয়েশ্চেন হোক,
এর উত্তরটি দেখতে পাবো যে এখানে আসলে এই প্যাসেজের এই পজিশনে উত্তরটি রয়েছে। সো এই কিওয়ার্ডগুলোকে আমার আন্ডারলাইন করতে হবে এবং এরপরে যেটি এই কিওয়ার্ডগুলোকে আমরা প্যাসেজে গিয়ে সার্চ করব। সো স্ক্যানিংটা শুরু করার আগে আমি আপনাদের বলে রাখি যে এখানে স্ক্যানিংয়ের মধ্যে আরেকটা পার্ট রয়েছে যেটি আসলে ফাইন্ডিং। সো ফাইন্ডিংটা আমরা পরে দেখব, ফার্স্টে আমরা স্ক্যানিংটা করব। তো স্ক্যানিং করার ক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি চলুন দেখে নেই। এখানে যদি শুরু থেকে আমরা শুরু করি খুব দ্রুত, মাইকেল ফ্যারাডে অর্থাৎ নাম, এটি কমন, এটি আমরা নিচ্ছি না। এরপরে রিকগনাইজ নিব আমরা। অ্যাবিলিটি অ্যাজ এ স্টুডেন্ট আমরা এখানে নিব স্টুডেন্ট অফ কেমিস্ট্রি, হয়ে গেল। এরপরে রয়্যাল কলেজ অফ কেমিস্ট্রি যথেষ্ট। এরপরে হয়ে গেল অ্যাসিস্ট্যান্ট। ট্রিজ, প্লেসের নাম নিব। এইটুকু করতে কতক্ষণ লাগলো? বড় জোর 30 সেকেন্ড লাগলো। এই বিষয়গুলো এখানে, বাট 30 সেকেন্ডের মধ্যে আপনি কিন্তু কিওয়ার্ডগুলোকে আন্ডারলাইন করে ফেলেছেন। এবং একটা জিনিস লক্ষ্য করেন, এখানে আমি ভার্ব নিয়েছি, এখানে আমি নাউন নিয়েছি, এখানে অ্যাডজেক্টিভ নিয়েছি, প্লেসের নাম নিয়েছি, রয়্যাল কলেজ অফ কেমিস্ট্রি, ব্যক্তির নাম নিয়েছি, অ্যাসিস্ট্যান্ট নিয়েছি, নাউন নিয়েছি, অ্যাডজেক্টিভ নিয়েছি। বেসিক্যালি ইউনিক যেগুলো সেগুলোই আমরা নিয়েছি। সো প্রথম যেটি পাচ্ছি স্টুডেন্ট অফ কেমিস্ট্রি, আর লাস্টে যেটি পাচ্ছি লুই পাস্তুর। এইটুকু আমার ক্লিয়ার। এইটুকু করতে আমার 30 সেকেন্ড লাগবে জাস্ট আন্ডারলাইন করতে। এরপরে আমি চলে যাব, এরপর আমি সরাসরি যদি এই যতটুকু ট্রু ফলস নট গিভেন করেছি এটা আমি প্যাসেজে যদি সরাসরি চলে যাই, দেন আমি কি দেখতে পাচ্ছি? আমি প্যাসেজে গিয়ে দেখতে পাবো, আমি আবার বলি, আমরা কিন্তু শুরুতেই এখানে দেখেছি স্টুডেন্ট অফ দ্য কেমিস্ট্রি অ্যান্ড লুই পাস্তুর। এর মাঝে আরও আছে যেমন রয়্যাল কলেজ অফ কেমিস্ট্রি, আগাস্ট হুইলম্যান হফম্যান, এই ধরনের আমরা ট্রিজ, সাউথ আমেরিকা, এই সবই আশা করি পাবো। সো আমরা দ্রুত প্যাসেজে চলে যাব। আর এটি আরেকটা ব্যাপার মাথায় রাখবেন যে ট্রু ফলস কিন্তু শুরুতেই এসেছে, তো যেহেতু শুরুতেই আছে ট্রু ফলস, সো এটি আমরা প্যাসেজের শুরুতেই পাবো। এমনটি হওয়া উচিত যে শুরুতেই যেহেতু রয়েছে আমরা প্যাসেজের শুরুতেই পাবো। চলুন দেখে নেই। এই তো প্যাসেজের শুরু। স্টাডি অফ কেমিস্ট্রি, স্টুডেন্ট, স্কুল পার্কিং, স্টুডেন্ট অফ কেমিস্ট্রি। তার মানে আমরা স্টুডেন্ট অফ কেমিস্ট্রি পেয়ে পেলাম। এখানে যেটি রয়েছে স্টুডেন্ট অফ কেমিস্ট্রি আর এরপর লুই পাস্তুর। আচ্ছা, স্টুডেন্ট অফ কেমিস্ট্রির পরে আমরা দেখি রয়্যাল কলেজ অফ কেমিস্ট্রি, আগস্ট হুইলম্যান হফম্যান। দেখি এর পরে আছে কিনা। রয়্যাল কলেজ অফ কেমিস্ট্রি, আগস্ট উইলিয়াম হফম্যান। এরপরে যেটি রয়েছে রিচ অ্যান্ড ফেমাস সাউথ আফ্রিকা ওয়াস্ট প্রোডাক্ট কয়েল টার ওয়াস্ট প্রোডাক্ট, অর্থাৎ রিচ অ্যান্ড ফেমাস সাউথ আমেরিকা কয়েল টার ওয়াস্ট প্রোডাক্ট। ফেম অ্যান্ড ফরচুন অর্থাৎ রিচ, এটি আমরা পেয়েছিলাম। দেখেন রিচ অ্যান্ড ফেমাস, এরপরে সাউথ আমেরিকা, রিচ অ্যান্ড ফেমাস, ফেম অ্যান্ড ফরচুন, দুইটা আসলে সমার্থক। এরপরে সাউথ আমেরিকা অ্যান্ড কয়েল অ্যান্ড ওয়াস্ট প্রোডাক্ট।
আমরা যদি যাই সাউথ আমেরিকা, এরপরে কয়েল অ্যান্ড ওয়াস্ট প্রোডাক্ট পেয়ে গেছি। সো আমরা কিন্তু পেয়েছি, এবং এর পরে যেটি সেটি হচ্ছে যে লুই পাস্তুর। তাহলে কি হলো, আমরা কিন্তু বুঝতে পারলাম যে আমাদের ট্রু অ্যান্ড ফলস, ট্রু ফলস নট গিভেন এই পজিশন থেকে এইটুকুর মধ্যেই আছে, অর্থাৎ আমার স্ক্যানিংটা হয়ে গেল। এই স্ক্যানিং করতে বড় জোর আমার 2 মিনিট লাগবে। আমি কিন্তু ভেতরে কিন্তু কি আছে সেটা না, আমি শুধু কিওয়ার্ডগুলোকে বের করে নিয়েছি, এইটুকু আমার স্ক্যানিংয়ের পার্ট। আর আরেকটা ব্যাপার মাথায় রাখবেন যে এই এই এরিয়াটুকের মধ্যে যেহেতু ট্রু ফলস নট গিভেন আছে, সো এখান থেকে আসলে অন্য প্রশ্নগুলো আসবে না, অন্য প্রশ্নগুলো হবে এরপর থেকে। সো এরপরে আমাদের যেটি রয়েছে সেটি হচ্ছে কোয়েশ্চেন, অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন। আচ্ছা, আমরা যদি এটা খুব ভালোভাবে দেখি, সেই ক্ষেত্রে কোয়েশ্চেনগুলো যদি খুব ভালোভাবে দেখি, সেই ক্ষেত্রে আমরা দেখি পার্কিন্স ডিসকভারি উইথ হোয়াট গ্রুপ, অর্থাৎ কোন গ্রুপ ইন দ্য সোসাইটি ওয়াজ দ্য কালার পার্পল অ্যাসোসিয়েটেড, অর্থাৎ এটি ইম্পর্টেন্ট, কোন গ্রুপে। আচ্ছা, কালার পার্পল, আমরা আসলে কিওয়ার্ডগুলো ফার্স্টে দেখি। নিউ ডাই হ্যাড, potential, what was the name, first color Parkin invented, of the person consulted, what country, fashionable, সো এই কিওয়ার্ডগুলোকে আইডেন্টিফাই করতে আমার 30 সেকেন্ড লেগেছে। এখন আমরা দেখব যে কালার পার্পল, পার্কিন ডিসকভারি, গ্রুপ, কালার পার্পল, পোটেনশিয়াল, এই জিনিসগুলো কোথায় আছে। নিউ ডাই হ্যাড, দ্য নেম, ফার্স্ট কালার পার্কিন ইনভেন্টেড, এরপরে নেম অফ দ্য পারসন কনসাল্ট করেছিল, তারপর কান্ট্রি, নিউলি ইনভেন্টেড কালার ফার্স্ট ফ্যাশনেবল হয়েছিল, এরপরে হুইচ ডিজিজ রিসার্চার্স ইউজিং সিনথেটিক ডাইজ। অর্থাৎ এই কিওয়ার্ডগুলো আমরা এখন ভেতরে খুঁজবো। তো ফার্স্টে আমার কালার পার্পল, এরপরে হচ্ছে নিউ ড্রাই হ্যাড, হোয়াট পোটেনশিয়াল ডিড পার্কিন ইমিডিয়েটলি আন্ডারস্ট্যান্ড, এটিও আমরা দিতে পারি। আন্ডারস্ট্যান্ডটাও হতে পারে যে পার্কিন কি বুঝতে পেরেছিল। সো কিওয়ার্ডগুলোকে আমি জাস্ট খুঁজে নেই, পরে আমরা ডিটেলস আলোচনা করব। আমার সেকেন্ড স্ট্র্যাটেজি যেহেতু কিওয়ার্ডগুলোকে খোঁজা। সো কালার পার্পল, নিউ ডাই হ্যাড। সো দেখি, আমি কিন্তু এখন এই প্যাসেজটুকে খুঁজবো না, কারণ এখানে অলরেডি ট্রু ফলসে কাভার হয়ে গিয়েছে। সো আমি এখান থেকে খুঁজবো কালার পার্পল। এরপরে আমরা দেখি কালার পার্পল, নিউ ড্রাই হেড, তারপরে হোয়াট ওয়াজ দ্য নেম, ফার্স্ট কালার পার্কিন ইনভেন্টেড, নেম 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 দেখবো আমরা। পার্পল কালার পেয়েছি,
সো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা বিষয়ে দেখেন, আমরা এই প্যারা 1-এ একটা পেয়েছি, আমরা প্যারা 2-তে চলে যাব, গিয়ে দেখি ওয়ার্ল্ড ফার্স্ট সিনথেটিক ডাই। রিকগনিশন, অর্থাৎ এখানে রিকগনিশনটা ইম্পর্টেন্ট, কারণ এখানে আমরা পেয়েছি দেখেন আন্ডারস্ট্যান্ড নিউ ডাই হ্যাড, পার্কিন আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পেরেছিল, আর রিকগনিশন মানে রিকগনাইজ করতে পারা, বুঝতে পারা। সো সিনোনিম এখানে ইউজ করা হয়েছে। এরপরে ফার্স্ট কালার পার্কিন ইনভেন্টেড। এরপরে 3 নাম্বার হচ্ছে যে হোয়াট ওয়াজ দ্য নেম, ফার্স্ট কালার পার্কিন ইনভেন্টেড নেম। সো প্যারা 1 কাভার করলাম, প্যারা 2, এরপরে প্যারা 3 অরিজিনালি নেম পেয়েছি আমরা। এরপরে কান্ট্রি ডিড পার্কিন নিউলি ইনভেন্টেড কালার ফার্স্ট ফ্যাশনেবল, ফ্যাশনেবলটা আমাদের এখানে কিওয়ার্ড। এই প্যারাতে এটা পেলাম, আমরা পরের প্যারাতে চলে যাই। ফ্যাশনেবল আমরা পেয়েছি। সো একটা ব্যাপার লক্ষ্য করেন, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা প্যারায় পাচ্ছি আমরা। এটা প্রথম, দ্বিতীয়টি সেকেন্ড প্যারায়, তৃতীয়টি 3 নম্বর প্যারায়, এরপরে 4 নম্বর প্যারায়। সো সিকোয়েন্সিয়ালি আসছে। এরপরে নেম অফ দ্য পারসন পার্কিন কনসাল্টেড। আচ্ছা, আমরা ফ্যাশনেবলের মাঝে নেম অফ দ্য পারসন কনসাল্টেড এটি আসলে মিস করে গিয়েছি। তো যদি আমরা একটু ব্যাকে যাই, নেম অফ দ্য পারসন পার্কিং কনসাল্টেড, এটি আসলে এই দুটির মাঝেই হওয়ার কথা। সো আমরা এরপরের থেকে দেখি, একজনের নাম পেয়েছি, সে অ্যাডভাইস চেয়েছিল যার কাছ থেকে। সো আমার মনে হচ্ছে এটি হতে পারে নেম অফ দ্য পারসন কনসাল্টেড বা অ্যাডভাইস যার কাছ থেকে পেয়েছিল, সিনোনিম। এরপরে দেখেন ইন হোয়াট কান্ট্রি, এটি তো আমরা দেখলামই ফ্যাশনেবল, এখানে কান্ট্রিটাও আমরা সিলেক্ট করতে পারতাম। এরপরে যেটি যে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ হুইচ ডিজিজ রিসার্চার সিনথেটিক ডাই, হুইচ ডিজিজ রিসার্চার, এটি একটা ব্যাপার দেখেন, এটি কিন্তু শেষ কোয়েশ্চেন, 13 নম্বর কোয়েশ্চেন। সো এটি যেহেতু 13 নম্বর কোয়েশ্চেন, আমরা কিন্তু লাস্ট প্যারাতেই পাবো আশা করছি, যেহেতু লাস্ট কোয়েশ্চেনটি নর্মালি লাস্ট প্যারাতেই থাকে, আর আমাদের লাস্ট একটা প্যারাই রয়েছে ডিজিজ, তাই তো? রিসার্চ পেয়েছি, রিসার্চার্স, এই ডিজিজগুলো রয়েছে। ওকে, আমরা স্ক্যানিং করেছি। আমি স্ক্যানিংয়ে একটু সময় নিয়েছি আপনাদের বোঝার জন্য, এবং যেহেতু আমি পিডিএফে করছি একটু সময় লাগছে, কিন্তু এটি আসলে প্রশ্ন পেলে আসলে এবং প্রশ্ন এবং অ্যান্সার শিট পাশাপাশি রাখলে আসলে আপনি খুব সহজেই খুঁজে পাবেন। সো আমি প্রশ্নগুলোও পেলাম, প্রশ্নের এখন আমরা যে কাজটি করব, যে আমরা যে কিওয়ার্ডগুলোকে আন্ডারলাইন করেছি, এই কিওয়ার্ডগুলো সরাসরি গিয়ে অ্যান্সার মিলাবো। অর্থাৎ এখন আমরা যে কাজ করব, 10 মিনিট সময় নিব অ্যান্সারিংয়ের জন্য। সো বুঝতে পারছি স্ক্যানিংটা আপনি যে কাজটি করবেন স্ক্যানিংয়ে, সেটি হচ্ছে যে
প্রথম কিওয়ার্ডগুলোকে আন্ডারলাইন করবেন এবং এরপরে সেই কিওয়ার্ডগুলোকে প্যাসেজ থেকে আপনি খুব সহজে বের করে ফেলবেন। এখন অ্যান্সারিংয়ের ক্ষেত্রে আমরা যদি যাই, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো শুরুতেই স্টুডেন্ট অফ দ্য কেমিস্ট্রি। আচ্ছা, প্রথমেই কি বলেছে, মাইকেল ফ্যারাডে ওয়াজ দ্য ফার্স্ট পারসন। এইখানে একটা ব্যাপার আমি বলে রাখি, সেটি হচ্ছে যে আমরা স্ক্যানিং পর্যন্ত ঠিক আছে, এরপরে আমরা অ্যান্সারিংয়ে যাব। তো অ্যান্সারিংয়ের ক্ষেত্রে কিছু ব্যাপার রয়েছে যেগুলো আপনাকে মাথায় রাখতে হবে। অ্যান্সারিংয়ের ক্ষেত্রে আপনাকে কিছু ব্যাপার মাথায় রাখতে হবে, যেমন ট্রু ফলসের ক্ষেত্রে ট্রু ফলসগুলো কিভাবে আসলে একটু কঠিন করা হয়, এটি যদি আপনারা বুঝতে চান বা এটি যদি একটু ক্লিয়ার করতে চেষ্টা করি, সেটি হচ্ছে যে এইখানে এই প্রশ্নটা দেখেন, মাইকেল ফ্যারাডে ওয়াজ দ্য ফার্স্ট পারসন। এটি কিন্তু আসলে আমাদের অ্যান্সারিং একটা ওয়ার্ড, অ্যান্সারিং ওয়ার্ড বলবো এটাকে আমি, কারণ অ্যান্সারিং ওয়ার্ড এই কারণেই বলবো যে সে যদি ফার্স্ট পারসন না হয় সেকেন্ড পারসন হয় তাহলে কিন্তু এটি ফলস। এরপরে পার্কিন্স অ্যাবিলিটি অ্যাজ এ স্টুডেন্ট অফ কেমিস্ট্রি, অ্যাজ এ স্টুডেন্ট, এটিও আমাদের অ্যান্সারিং ওয়ার্ড। আবার কেমিস্ট্রিও আমাদের অ্যান্সারিং ওয়ার্ড, কারণ সে কেমিস্ট্রি না হয়ে ফিজিক্সও হতে পারে, স্টুডেন্টটা হয়ে রিসার্চারও হতে পারে, আর ফার্স্ট পারসন না হয়ে সেকেন্ড পারসনও হতে পারে। তার মানে এখানে আসলে এই তিনটি বিষয়ে আমাদের খুবই কনসার্ন দিতে হবে, এগুলোকে আসলে অ্যান্সারিং ওয়ার্ড বলি। সো আমরা চলেন আমরা দেখে নেই যে আসলে কি বলেছে। শুরুতে ছিল, আচ্ছা, স্টুডেন্ট at the City of London School, Parkin became the study of chemistry. His talent and devotion to the subject were perceived by his teacher Thomas Hall. এই যে পাওয়া গিয়েছে এখানে প্রশ্নে কি বলেছে, প্রশ্নে বলেছে মাইকেল ফ্যারাডে ওয়াজ দ্য ফার্স্ট পারসন টু রিকগনাইজ পার্কিন্স অ্যাবিলিটি, অর্থাৎ মাইকেল ফ্যারাডে প্রথম রিকগনাইজ করছিল পার্কিন্স অ্যাবিলিটি অ্যাজ এ স্টুডেন্ট অফ কেমিস্ট্রিতে তার ক্যাপাবিলিটি সম্পর্কে ফার্স্ট রিকগনাইজ করেছিল। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে থমাস হল হচ্ছে হিজ ট্যালেন্ট অ্যান্ড ডিভোশন টু দ্য সাবজেক্ট ওয়ার পারসিভড বাই হিজ টিচার থমাস হল। সো এখানে অ্যান্সার যেটি পাচ্ছি সেটা হচ্ছে থমাস হল। সো এখানে মাইকেল ফ্যারাডে হবে না, এটি আসলে থমাস হল হবে। So Thomas Hall was the first person to recognize Parkin's ability as a student of chemistry. So এটি আমরা false দিতে পারি। false। এরপরে 2 নাম্বার, মাইকেল ফ্যারাডে সাজেস্টেড পার্কিন should enroll in the Royal College of Chemistry. রয়্যাল কলেজ অফ কেমিস্ট্রি আমরা পেয়েছি, সেখানে আমরা যদি চলে যাই আমরা দেখব Royal College of Chemistry. At the time of Parkin's enrollment, the Royal College of Chemistry was headed by the noted German chemist August Wilhelm Hofmann. Parkin's scientific gifts soon caught Hofmann's attention, and within 2 years he became Hofmann's youngest assistant. So এইখানেও রয়্যাল ইনস্টিটিউশন রয়েছে, মাইকেল ফ্যারাডে অ্যাট দ্য রয়্যাল ইনস্টিটিউশন। আচ্ছা, দিস কেমিস্ট্রি, আচ্ছা আচ্ছা এই লাইনটা আমরা দেখি, এখানে যেটি রয়েছে যে দোজ স্পিসিস ফায়ার্ড দ্য ইয়াং কেমিস্ট এনথুজিয়াজম ফার্দার অ্যান্ড হি লেটার ওয়েন্ট অন টু অ্যাটেন্ড দ্য রয়্যাল কলেজ অফ কেমিস্ট্রি হুইচ ওয়াজ সাকসিডেড ইন। আচ্ছা, এখানে কিন্তু বলেছে যে অ্যান্ড হি লেটার ওয়েন্ট টু অ্যাটেন্ড দ্য রয়্যাল কলেজ অফ কেমিস্ট্রি, কিন্তু প্রশ্নে যেটি বলা আছে যে বা ট্রু ফলস যেটি বলা আছে যে মাইকেল ফ্যারাডে সাজেস্ট পার্কিন শুড এনরোল ইন দ্য রয়্যাল কলেজ অফ কেমিস্ট্রি, বাট এখানে কিন্তু এই বিষয়ে কিছু বলা নাই যে আসলে কে সাজেস্ট করেছে কে করেনি। সো এটি আমরা নট গিভেন দিব। বুঝতে পেরেছেন? মাইকেল ফ্যারাডে অ্যাট দ্য রয়্যাল ইনস্টিটিউশন, আচ্ছা এই যে এখানে অ্যান্ড হি লেটার ওয়েন্ট টু দ্য অ্যাটেন্ড দ্য রয়্যাল কলেজ অফ কেমিস্ট্রি। সো এখানে আর ডিটেলস কিছু বলা নেই, সো নট গিভেন আমি দিব এটা।
এরপরে 3 নম্বরে যেটি বলেছে পার্কিন এমপ্লয়েড অগাস্ট হফম্যান অ্যাজ হিজ অ্যাসিস্ট্যান্ট। এখানে অ্যান্সারিং ওয়ার্ড হচ্ছে পার্কিন এমপ্লয়েড, অর্থাৎ পার্কিন চাকরি দিয়েছিল, এমপ্লয় করেছিল কাকে? অগাস্ট হফম্যানকে অ্যাজ হিজ অ্যাসিস্ট্যান্ট। সো এই দুইটা আমাদের কিওয়ার্ড, পার্কিন এমপ্লয় করেছিল কি হিসাবে? অ্যাসিস্ট্যান্ট হিসাবে হফম্যানকে। এখন যদি আমরা দেখি এখানে অগাস্ট হফম্যান পার্কিন্স, আচ্ছা কি আচ্ছা, পার্কিন্স সাইন্টিফিক গিফট সুন কট হফম্যানস অ্যাটেনশন অ্যান্ড উইদিন 2 years হি বিকাম হফম্যানস ইয়াংগেস্ট অ্যাসিস্ট্যান্ট। অর্থাৎ হফম্যানস ইয়াংগেস্ট অ্যাসিস্ট্যান্ট, তার মানে হফম্যানই আসলে তাকে অ্যাপয়েন্ট করেছিল, তাই তো? বাট আমার প্রশ্নে যেটি বলা হয়েছে যে পার্কিন এমপ্লয় করেছিল হফম্যানকে তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে, সো এটি ফলস। বুঝতে পেরেছেন? এটি ফলস, কারণ হফম্যান এমপ্লয়েড পার্কিন অ্যাজ হিজ অ্যাসিস্ট্যান্ট। 4 নম্বরে পার্কিন ওয়াজ স্টিল ইয়াং হোয়েন হি মেড হিজ ডিসকভারি দ্যাট হি মেড রিচ অ্যান্ড ফেমাস। অর্থাৎ পার্কিন স্টিল ইয়াং, এটি আমাদের অ্যান্সারিং ওয়ার্ড, স্টিল ইয়াং। আর মেড দ্য ডিসকভারি দ্যাট মেড হিম রিচ অ্যান্ড ফেমাস, এইটিও আমাদের অ্যান্সারিং ওয়ার্ড। এখন আমরা যদি চলে যাই, আমরা দেখতে পাবো পার্কিন মেড দ্য সায়েন্টিফিক ব্রেক থ্রু অ্যান্ড উড ব্রিং হিম বোথ ফেম অ্যান্ড ফরচুন। কখন? হফম্যানস ইয়াং অ্যাসিস্ট্যান্ট হিসাবে। আর তারপরে বলা হচ্ছে নো লং আফটার দ্যাট, অর্থাৎ এর থেকে খুব বেশি দেরিতে নয়, তার মানে সেই ইয়াং বয়সেই আসলে পার্কিন ফেম অ্যান্ড ফরচুন পেয়েছিল। সো এটিও আসলে ট্রু। সো আমরা এটি ট্রু দিব, ট্রু। এরপরে 5 নাম্বার, দ্য ট্রিজ ফ্রম হুইচ কুইনাইন ইজ ডিরাইভড গ্রো অনলি ইন সাউথ আমেরিকা। সাউথ আমেরিকাটা আমরা কি পেয়েছিলাম, আমরা দেখি। সাউথ আমেরিকা, প্রশ্নটা যদি আর একবার একটু বুঝে আসার চেষ্টা করি, দ্য ট্রিজ ফ্রম হুইচ কুইনাইন ইজ ডিরাইভ, এইটুকু আমার দরকার নেই। ফ্রম হুইচ কুইনাইন ইজ ডিরাইভড, এটুকু আমার বাড়তি দেওয়া হয়েছে এখানে। দ্য ট্রিজ, এবং এই ট্রিজের পর থেকে আমি আসলে নিব দ্য ট্রিজ গ্রো, এটি হচ্ছে সাবজেক্ট আর এটি হচ্ছে ভার্ব। গ্রো ওয়ানলি ইন সাউথ আফ্রিকা, এখানে অ্যান্সারিং ওয়ার্ড হচ্ছে ওয়ানলি ইন, অর্থাৎ এই ট্রিজটা শুধুমাত্র সাউথ আফ্রিকা, ওয়ানলি ইন এখানে অ্যান্সারিং ওয়ার্ড, আর সাউথ আফ্রিকা এখানে অ্যান্সারিং ওয়ার্ড। একটু ভালো করে লক্ষ্য করেন, তার মানে শুধুমাত্র সাউথ আফ্রিকাতেই আসলে এই ট্রিজটা গ্রো করে, অন্য কোথাও করে না। অর্থাৎ নর্থ আমেরিকাতে করে না, শুধু সাউথ আমেরিকাতেই করে। তো আমরা যদি অ্যান্সারটা দেখি কি বলেছে এখানে, আচ্ছা, দ্য ড্রাগ ইজ, কুইনাইন বলতে বেসিক্যালি গাছের বাকল, যেটি আসলে কোনো একটা ওষুধ হিসেবে ব্যবহার হয়, তো সেটিকেই বলছে যে দ্য ড্রাগ ইজ ডিরাইভ ফ্রম দ্য বার্ক, মানে বাকল অফ দ্য ট্রি, কোনো একটা গাছের, যেটা নেটিভ টু সাউথ আমেরিকা, অর্থাৎ যেটার উৎপত্তি আসলে সাউথ আমেরিকা, কিন্তু বলেনি যে শুধু সাউথ আমেরিকাতেই আসলে পাওয়া যায়, সে বিষয়ে কিন্তু কিছুই বলেনি। তার মানে এটি নেটিভ টু, অর্থাৎ নেটিভ বলতে আদিবাসী বোঝায়, বা আসলে শুরুতে আসলে এটি পাওয়া যেত। সো এই ড্রাগটি আসলে শুরুতে পাওয়া যেত সাউথ আমেরিকাতে। আর এখানে প্রশ্নে যেটি বলেছে যে দ্য ট্রিজ ফ্রম হুইচ কুইনাইন, দ্য ট্রিজ গ্রো ওয়ানলি ইন সাউথ আমেরিকা, অর্থাৎ সাউথ আমেরিকাতে এটা শুধুমাত্র গ্রো করে। ওয়ানলি ইন অর্থাৎ শুধুমাত্র সাউথ আমেরিকাতে, ওনলি শুধুমাত্র। সো এটি আসলে নট গিভেন, কারণ এই বিষয়ে আসলে কিছুই বলা নেই, এটি আমরা নট গিভেন দিব। বলা আছে যে সাউথ আমেরিকাতে এটি আদিনিবাস। সো বুঝতে পারছেন। এরপরে যেটি পার্কিন হোপ টু ম্যানুফ্যাকচার এ ড্রাগ
ফর্ম কয়েল টার ওয়াস্ট প্রোডাক্ট। এটি আমরা যদি অ্যান্সার প্যাসেজে চলে যাই, কি বলেছে, হি ওয়াজ অ্যাটেম্পটিং, অর্থাৎ এখানে ট্রাইং এর সমার্থক, অ্যাটেম্পটিং টু ম্যানুফ্যাকচার কুইনাইন। ম্যানুফ্যাকচার কুইনাইন বলতে আসলে ড্রাগ, কুইনাইন ওই গাছের বাকল। তো যেটি বলেছে যে হি ওয়াজ অ্যাটেম্পটিং টু ম্যানুফ্যাকচার কুইনাইন সামথিং অ্যাভেলেবল কয়েল টার ওয়াস্ট প্রোডাক্ট। সো এতটুকু পরে বুঝতে পারছি যে এটা ট্রু, কারণ শি ওয়াজ অ্যাটেম্পটিং, চেষ্টা করছিল, এবং আমার প্যাসেজ আমি যদি ট্রু ফলসে দেখি, হোপড টু ম্যানুফ্যাকচার এ ড্রাগ ফর্ম কয়েল টার অ্যান্ড ওয়াস্ট প্রোডাক্ট, তার মানে এটি ট্রু। সো আমরা আর খুব বেশি, হ্যাঁ ট্রু। এরপরে ফাইনালি 7 নাম্বার, পার্কিন ওয়াজ ইন্সপায়ার্ড বাই ডিসকভারি অফ দ্য ফেমাস সায়েন্টিস্ট লুই পাস্তুর। অর্থাৎ পার্কিং ওয়াজ ইন্সপায়ার্ড হয়েছিল লুই পাস্তুরের ডিসকভারি দেখে। লুই পাস্তুর আমরা পেয়েছি এবং এটি লাস্ট ছিল। অ্যান্ড প্রুভিং দ্য ট্রুথ অফ দ্য ফেমাস সায়েন্টিস্ট লুই পাস্তুরস ওয়ার্ড, চান্স ফেভার অনলি দ্য প্রিপেয়ার্ড মাইন্ড। প্রুভিং দ্য ট্রুথ, এটি আসলে প্রমাণ করেছিল, অফ দ্য ফেমাস সায়েন্টিস্টের এই কথাটা প্রমাণ করেছিল, চান্স ফেভার অনলি প্রিপেয়ারিং মাইন্ড, অর্থাৎ প্রিপেয়ারিং মাইন্ডই আসলে ফেভার পায় কোনো একটা সুযোগের ক্ষেত্রে। পার্কিন স দ্য পোটেনশিয়াল অফ হিজ আনএক্সপেক্টেড ফাইন্ড। অর্থাৎ এখানে প্রশ্নে যেটি বলা হয়েছে সেটি কিন্তু এক্স্যাক্টলি পায়নি। পার্কিন ওয়াজ ইন্সপায়ার্ড হয়েছিল, এই বিষয়টি আসলে কোথাও ডিরেক্টলি বলা নেই, কিন্তু এটি বলা হয়েছে যে পার্কিনের একটা কথা প্রমাণ করেছিল। সো প্রমাণ করা এক জিনিস আর ইন্সপায়ার্ড হওয়ার এক জিনিস। হয়তোবা সে চিনেই না, হয়তোবা সে লুই পাস্তুরকে চিনেই না। অ্যান্ড প্রুভিং দ্য ট্রুথ ফেমাস সায়েন্টিস্ট ওয়াজ এই সামথিং স পোটেনশিয়াল অফ হিজ আনএক্সপেক্টেড ফাইন্ড। আচ্ছা, হয়তোবা সে লুই পাস্তুরকে চিনেই না, কিন্তু তার কথাটি পার্কিন প্রমাণ করেছিল। সো এই ক্ষেত্রে সে নট গিভেন দিব আমি। জানি না ট্রু আর ফলস হচ্ছে কিনা, আমারটা সঠিক হচ্ছে কিনা, বাট আমি নট গিভেন দিতাম, নট গিভেন। সো আশা করি ট্রু ফলসটি বুঝতে পেরেছেন। খুব কঠিন ছিল না, সিম্পল ছিল। এখন আমরা প্রশ্নে চলে যাব। প্রশ্ন যদি আমরা দেখি, পার্কিন্স ডিসকভারি, বিফোর পার্কিন্স ডিসকভারি উইথ হোয়াট গ্রুপ ইন সোসাইটি ওয়াজ কালার পার্পল অ্যাসোসিয়েটেড, কোন গ্রুপ কালার পার্পলের সাথে সম্পৃক্ত ছিল? এখানে আমরা পেয়েছিলাম indeed the purple color extract from Sanian was costly that in society at the time, হ্যাঁ পেয়েছি, at the time only the rich could afford, অর্থাৎ অ্যান্সারটি আমাদের হচ্ছে রিচ। কোন সোসাইটি এটার সাথে সম্পৃক্ত ছিল? রিচ, কারণ রিচরা অ্যাফোর্ড করতে পারত। সো অ্যান্সারটি হবে রিচ। আরেকটু যদি ক্লিয়ারলি এখানে প্রশ্নটা দেখেন, ইনডেড প্রকৃতপক্ষে দ্য পার্পল কালার এক্সট্রাক্টেড ফ্রম এ স্নেইল ওয়াজ ওয়ান্স সো কস্টলি, এত কস্টলি ছিল দ্যাট ইন সোসাইটি অ্যাট দ্য টাইম অনলি দ্য রিচ কুড অ্যাফোর্ড ইট, অর্থাৎ ধনীরাই শুধু এটা অ্যাফোর্ড করতে পারত। তার মানে আমার এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে রিচ হবে। সো এই প্রশ্নটির অ্যান্সার আমি পেলাম রিচ হবে, যেহেতু বলেছে কোন গ্রুপ, রিচ গ্রুপ। সো গ্রুপ আমার লেখার দরকার নেই, শুধু রিচটা দিব। এরপরে হোয়াট পোটেনশিয়াল ডিড পার্কিন ইমিডিয়েটলি আন্ডারস্ট্যান্ড, অর্থাৎ পোটেনশিয়াল বলতে আসলে কি বেনিফিট বা কি লাভ, পোটেনশিয়াল কি সুরক্ষা বুঝতে পেরেছিল। নিউ ডাই হ্যাড, নতুন যে ডাই তৈরি করেছিল সেটাতে কোন পোটেনশিয়ালটা আসলে ছিল। তো আমরা পেয়েছি রিচ, এখানে পেয়েছি সেকেন্ড প্যারাতে
আমরা দেখব synthetic dye, but perhaps most fancy Parkin reaction is find nearly instant recognition. Potential means recognition, অর্থাৎ রিকগনাইজ করা, এটা আসলে পোটেনশিয়ালের সমার্থক। দ্যাট দ্য নিউ ডাই হ্যাড কমার্শিয়াল পসিবিলিটি ছিল, অর্থাৎ হোয়াট দ্য নিউ ডাই হ্যাড, প্রশ্নে ছিল হোয়াট দ্য নিউ ডাই হ্যাড, এটি আসলে কি পোটেনশিয়াল ছিল, সেটি হচ্ছে কমার্শিয়াল পসিবিলিটি, অর্থাৎ মার্কেটিং বা বাজারজাতকরণ বা বিক্রির একটা পসিবিলিটি ছিল। সো এখানে আমার অ্যান্সারটি হবে কমার্শিয়াল পসিবিলিটি। এই দুইটা ওয়ার্ড, আমি এখানে কিন্তু ম্যাক্সিমাম দুইটা ওয়ার্ড নিতে পারবো। আমি অ্যানালাইজ যখন করেছি তখনই কিন্তু দেখেছি নো মোর দেন 2 ওয়ার্ডস। সো 2 নম্বরের অ্যান্সার আমি পেয়েছি, এটি হবে কমার্শিয়াল পসিবিলিটিস। 3 নাম্বার, হোয়াট ওয়াজ দ্য নেম ফাইনালি ইউজড টু রেফার দ্য ফার্স্ট কালার পার্কিন ইনভেন্টেড। এই প্রশ্নটা যে পার্কিন কোন কালারটা ইনভেন্টেড করেছিল, নেমটা কি ছিল। আবার দেখেন প্রশ্নটা, হোয়াট ওয়াজ দ্য নেম ফাইনালি ইউজড, এখানে কিন্তু আমার অ্যান্সারিং ওয়ার্ড ফাইনালি ইউজ করা, ফার্স্টলি বা সেকেন্ডলি না, ফাইনালি ইউজড টু রেফার দ্য ফার্স্ট কালার পার্কিন ইনভেন্টেড। তার মানে আমার এখানে অ্যান্সারিং ওয়ার্ড হচ্ছে ফাইনালি ইউজড, অর্থাৎ ফার্স্ট সেকেন্ডলি ইউজ না, ফাইনালি যে ওয়ার্ডটা যে নামটা ইউজ করা হয়েছিল এবং ফার্স্ট কালারের জন্য। তো দেখি, পার্কিং অরিজিনালি নেম হিজ ডাই টাইরিয়ান, অরিজিনালি নাম দিয়েছিল টাইরিয়ান, বাট লেটার বিকাম কমনলি নোন অ্যাজ মাউপ। আচ্ছা, দ্য ফ্রেঞ্চ ফর এই, আচ্ছা তার মানে কমনলি ইউজ বা ফাইনালি চূড়ান্তভাবে যেটি আসলে হয়েছিল, এই মোভ MAUV মোভ, আসলে ফাইনালি নামকরণটা হয়েছিল মোভ। প্রথমে নাম দিয়েছিল টাইরিয়ান, কিন্তু ফাইনালি এটা পরিচিত হয়ে গিয়েছিল মোভ নামে। সো আমরা 3 নম্বরের অ্যান্সারও পেলাম, অর্থাৎ 3 নম্বর বলতে 10 নম্বরের। এরপরে, হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য পারসন পার্কিন কনসাল্টেড বিফোর সিটিং আপ অন ডাই ওয়ার্কস, অর্থাৎ হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য পারসন কনসাল্ট করেছিল বিফোর সিটিং আপ অন ডাই ওয়ার্ক, অর্থাৎ কাজে লাগার আগেই যার সাথে কনসাল্ট করেছিল। আমরা একটা নাম কিন্তু পেয়েছিলাম, কনসাল্ট করা দ্যাট মিন্স অ্যাডভাইস নেওয়া। হি আস্ক অ্যাডভাইস স্কটিশ ডাই ওয়ার্কস অনার রবার্ট পুলার্ড, সো we assume him that manufacturing the die। আচ্ছা, তার মানে সে অ্যাডভাইস মিন্স কনসাল্ট করেছিল রবার্ট পুলার। সো এখানে আমরা অ্যান্সারটি হবে আমাদের রবার্ট পুলার, 11 নম্বরের রবার্ট পুলার। 12 নম্বর, ইন হোয়াট কান্ট্রি ডিড পার্কিং নিউলি ইনভেন্টেড কালার ফার্স্ট বিকাম ফ্যাশনেবল। এখন আমরা ফ্যাশনেবল পেয়েছিলাম এই দিকে, এই ফ্যাশনেবল। The company received a commercial boost Empress of France when he decided to new color flattered her very soon. Mauve was the necessary shade for all the fashionable ladies in the country. In that country বলতে ফ্রান্সে, তার মানে এটি আমাদের অ্যান্সার, ফ্রান্স। So what country Parkin newly invented color first become fashionable, এর অ্যান্সারটি হচ্ছে ফ্রান্স। এরপরে 13 নম্বরটা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ হুইচ ডিজিজ ইজ নাও বিং টার্গেটেড বাই দ্য রিসার্চার্স ইউজিং সিনথেটিক ডাই, অর্থাৎ কোন ডিজিজটা ইজ নাও বিং টার্গেট করা হচ্ছে, রিসার্চার টার্গেট করছে, যেটা ইউজিং সিনথেটিক ডাই থেকে আসলে ব্যবহার করা হবে। আমরা পেয়েছিলাম মেডিকেল ইন মেনি ওয়ে আছে, ফর ইনস্ট্যান্স they were used to stain previously invisible microbes and bacteria, allowing researchers to identify such as tuberculosis, cholera and anthrax. ওকে, 3টা পেয়েছি। But artificial dye continue to play a crucial role today. Artificial dye crucial role today play করছে, and in what
would have been particularly pleasing to Parkin, their current use in the search for vaccine against malaria. অর্থাৎ এখানে যেটি বলেছে অ্যান্ড ইন হোয়াট উড হ্যাভ বিন পার্টিকুলারলি প্লিজিং, এটা আসলে খুব সন্তুষ্টির বিষয় হবে পার্কিনের জন্য, দেয়ার কারেন্ট ইউজ ইন দ্য সার্চ ফর এ ভ্যাকসিন এগেনিস্ট ম্যালেরিয়া। অর্থাৎ তার যে ইউজ করছে যেটি আসলে যে সিনথেটিক্সটি, এটি আসলে ভ্যাকসিন হিসেবে কাজ করছে, ম্যালেরিয়ার ভ্যাকসিন হিসেবে। সেই কথাটি বলছে যে রিসার্চার এটি একটু ঘুরিয়ে পেঁচিয়ে কঠিন করে বলেছে যে হুইচ ডিজিজ ইজ নাও বিং টার্গেটেড, অর্থাৎ টার্গেট বলতে যেটার ভ্যাকসিন বের করার চেষ্টা করছে। এটি আমাদের অ্যান্সারিং ওয়ার্ড বাই দ্য রিসার্চার, এটি আমাদের অ্যান্সারিং ওয়ার্ড। হুইচ ডিজিজ ইজ নাও, এখানে অনেকগুলো ডিজিজ আছে, ম্যালেরিয়া, অ্যানথ্রাক্স, কিন্তু এটি টার্গেট করা হয়েছে ভ্যাকসিন তৈরি করার জন্য ইউজিং সিনথেটিক ডাই, অর্থাৎ যেটি পার্কিন যেটি নিয়ে কাজ করছিল সিনথেটিক ডাই, সেটির আসলে ব্যবহার করে এই যেটি ভ্যাকসিন তৈরি করার চেষ্টা করছে। সো এটি হবে আসলে অ্যান্সারটি হবে হচ্ছে ম্যালেরিয়া। সো মোটামুটি এই ছিল আসলে রিডিং প্যাসেজ 1। এটি করতে 15 মিনিট লাগবে, এটি করতে 15 মিনিট লাগবে। আপনারা যে কাজটি করবেন, যেটি শুরুতেই বলেছি, যে ফার্স্টেই কোয়েশ্চেন অ্যানালাইজ দ্য কোয়েশ্চেন, অর্থাৎ কোয়েশ্চেন অ্যানালাইজ করবেন 1 মিনিটে। অর্থাৎ প্রথমে ট্রু ফলস ছিল এবং এরপরে ছিল হচ্ছে যে প্রশ্ন, এবং প্রশ্নে বলেছিল নট মোর দেন 2 ওয়ার্ড ইউজ করতে পারবেন। সো অ্যানালাইজ আপনার শেষ। এরপরে স্ক্যানিংয়ে আপনি জাস্ট কিওয়ার্ডগুলো প্রশ্নে আইডেন্টিফাই করেন, এবং এই কিওয়ার্ডগুলো আইডেন্টিফাই করতে আপনার লাগবে 30-60 সেকেন্ড, 1 মিনিট। অর্থাৎ ট্রু ফলসে কিওয়ার্ড এবং কোয়েশ্চেনের কিওয়ার্ডগুলো 1 মিনিটে আপনি আন্ডারলাইন করেন, এবং বাকি 3 মিনিটে জাস্ট আপনি মার্ক করেন, মার্ক করেন যে এখান থেকে এসেছে ট্রু ফলস, এখান থেকে এই পর্যন্ত এসেছে, এটা 2 মিনিটে মার্ক করেন। আর আপনি মার্ক করেন যে এখান থেকে কোয়েশ্চেনগুলো এসেছে এই পর্যন্ত, এই জাস্ট 2 মিনিট। এই 4 মিনিটে আপনি স্ক্যানিং করে ফেলেন। এরপরে আপনি 10 মিনিট সময় স্পেন্ড করেন এই ট্রু ফলসগুলো আর কোয়েশ্চেনগুলোর অ্যান্সার বের করতে। সো এটি এখন মনে হচ্ছে আসলে অনেক সময় লাগবে, কিন্তু আমার মনে হয় যে যত করবেন প্র্যাকটিস, এটি তত আসলে ইজি হয়ে যাবে। এটি আসলে সময়ের সাথে সাথে আপনি দেখবেন যে খুব দ্রুত কমফোর্টেবল ওয়েতে করতে পারছেন। তো এই ছিল আজকের বিষয়টি। আর এখানে আরেকটা ব্যাপার বলে রাখি, এখানে আরেকটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আছে, যে ট্রু ফলসের ক্ষেত্রে আপনারা জানেন যে এখানে ট্রু ফলস রয়েছে 7টা। এই বিষয়টি মাথায় রাখবেন যে ট্রু ফলস যতগুলো থাকবে তার ম্যাক্সিমাম তার অর্ধেক 50% একই হবে, যদি হয়ও। যেমন 7টার মধ্যে 50% 3.5 তো আর ট্রু হতে পারে না। ম্যাক্সিমাম হলে 3টা ট্রু হবে, বা 3টা ফলস হবে, বা 3টা নট গিভেন হবে, এর বেশি হবে না। নর্মাল হিসাবে ম্যাক্সিমাম অর্ধেক হচ্ছে একই টাইপের হয় ট্রু, নয় ফলস, নয় নট গিভেন। এর বেশি হয় না, এর কম হতে পারে। সো এই বিষয়গুলো নিয়ে আমি পৃথকভাবে আসলে আরও আলোচনা করব। তো মোটামুটি এই ছিল। আশা করি নতুন কোনো ভিডিওতে নতুনভাবে আপনাদের সাথে কাজ করা হবে।